তোমাদের নিজেদের কতটা কনফিডেন্স রয়েছে যে তোমরা এই নির্বাচনে জিতবে? বামপন্থীদের পক্ষে এইবারের সরকারে আসাটা তুমি যেভাবে বললে অলৌকিকের কাছাকাছি হবে। সামনে ভোট, এর মধ্যে এরকম বলে একদম দিচ্ছ? একদম একদম কিন্তু সম্ভব। কখন সম্ভব সেটাও সামনে ভোট, মানুষের কাছে বলা উচিত। যদি এই নির্বাচনে বাংলার মানুষ স্থির করেন যে আমি বিজেপিকে ভোট দেব না, বিজেপিকে থার্ড ফোর্স করে দেবো, বিজেপিকে অপ্রাসঙ্গিক করে দেবো, তাহলে 26-এই তৃণমূল হারবে, বামফ্রন্টের হাতে হারবে। আর যদি বাংলার মানুষের একটা সিগনিফিক্যান্ট অংশ মনে করেন আরেকবার বিজেপির বড়িটা খেয়ে দেখি, আরেকবার বিজেপিকে দিয়ে আরেকটা ব্যর্থ চেষ্টা করে দেখি তৃণমূলকে সরানোর, তাহলে গত 5-6টা ভোটে যা দেখেছেন তাই হবে। তৃণমূল ড্যাং ড্যাং করে জিতবে, বিজেপি 35% ভোট নিয়ে সেকেন্ড হবে, আর বামপন্থীরা তৃতীয় হবে। এবং পশ্চিমবঙ্গ সব মিলিয়ে বামপন্থীরা তৃতীয় হলো, সেটা তো আমাদের সাংগঠনিক সমস্যা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আরও গাড্ডার দিকে এগোবে। পরিষ্কার কথা, আমরা জানি যে আমাদের পক্ষে এইবারের নির্বাচনে সরকার গড়া, কতগুলো সিট আমরা জিতবো আমরা জানি, আমরা কনফিডেন্ট, সেই মতো করে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং কত জিতবে তোমাদের? শূন্য ছিল। আমি সংখ্যা তোমাকে বলবো না, কিন্তু এই যে একটা সামগ্রিক চার্নিং হয়েছে কমিউনিস্ট পার্টির ভিতরে, আমাদের সংগঠন, আমাদের লড়াই আন্দোলন সমস্ত কিছুর মধ্যে, তার একটা পজিটিভ প্রতিফলন এইবারের 26-এর নির্বাচনে পাওয়া যাবে। আমরা বেশ কিছু সিট জিতব। আমরা সরকারে আসবো কিনা এটা ডিপেন্ড করবে বাংলার মানুষ বিজেপিকে কতটা কম ভোট দিচ্ছেন বা কতটা বেশি ভোট দিচ্ছেন তার উপর। বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে না কোনোদিন, লিখে দিচ্ছি। বিজেপি পশ্চিমবঙ্গে শুধু জিতবে না, মুসলমানের ভোট পাবে না বলে নয়, বাঙালি হিন্দুর একটা বড় অংশ মনে করেন এবং কারেক্টলি মনে করেন যে বিজেপি আমাদের পার্টি নয়, আমাদের সংস্কৃতির সাথে বিজেপির কোনো মিল নেই, বরং বিজেপি এলে ঝগড়াঝাটি বাঁধাবে। প্রবলেম হলো এই যে একটা বড় অংশের মানুষ আরজি কর নিয়ে বিরক্ত, 26,000 লোকের চাকরি চলে যাওয়া নিয়ে বিরক্ত, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এ জেলে ও জেলে, এই দুর্নীতি, সব নিয়ে বিরক্ত। এরা পরিত্রাণ চাইছেন, এরা খুব পছন্দ করে তৃণমূলকে ভোট দিচ্ছেন তা না, কিন্তু যেই বিজেপি ভোট পাবো, বিজেপি ভোট পাবে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, অমনি অনিচ্ছা সত্ত্বেও থাক বাবা বিজেপিটা যেন না আসে, এই ভেবে চাঁদ সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো করে একটা বড় অংশের মানুষ তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। তৃণমূলও ন্যাচারালি এটা জানে যে বিজেপি যদি বিরোধী হিসেবে থাকে, বিজেপি আমাদের লক্ষ্যে, বিজেপি থাকলে আমাদের সুবিধা, আমরা এই বিজেপিকে ঠেকানোর ভোটটা আমরা হাতে নিয়ে চলে, আমরা যাই অ্যান্টি ইনকামবেন্সি হোক না কেন, আমরা সরকার গড়ার মতো কমফোর্টেবল জায়গায় চলে যাব। নমস্কার, শুরু করছি আমাদের আজকের পডকাস্ট। আমার সঙ্গে রয়েছেন সৃজন ভট্টাচার্য, সিপিএমের যথেষ্ট পরিচিত মুখ, এই মুহূর্তে এসএফআই এর সর্বভারতীয় সেক্রেটারি, এবং এখন তিনি মিলিয়ে মিশিয়ে নির্বাচনের আগে প্রাক্কালে তিনি কলকাতাতে যেমন থাকেন, তেমনি অনেকটা সময় তিনি দিল্লিতেও অতিবাহিত করেন, কারণ তিনি এই মুহূর্তে সিপিএমের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা মুখ। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করব, যেখান থেকে আমি আসতে চাই, সেটা হচ্ছে একটা সময় নেতা নেত্রী তারা সকলেই পক্ককেশ, বয়স্ক। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সিপিএমের যাদেরকে আমরা সামনে, অন্তত মিডিয়ার সামনে যাদেরকে আমরা দেখতে পাই, যেমন ধরা যাক তুমি, শতরূপ, দীপশিতা এবং মীনাক্ষী, এরা প্রত্যেকে ইয়াং। এই যে চেঞ্জ ওভারটা একটা সিপিএমের যেটা লক্ষ্য করার মতো, এইটাতে তোমাদের পার্টির মধ্যেকার অবস্থান কি? এটা কি ইচ্ছাকৃত না এটা আপনা হতে হয়েছে? এটা তো ঠিক যে একটা পারসেপশন খানিকটা তৈরি হয়ে গেছিল, সেটা যে সবটা ঠিক বাস্তব ছিল তা না, কিন্তু খানিকটা হয়ে গেছিল যে সিপিএমটা বোধহয় একটু বয়স্ক লোকেদের পার্টি। আমার ধারণা এর মধ্যে খানিকটা প্রচারও ছিল যে দার্শনিকভাবে সিপিএম, মার্ক্সবাদ, বামপন্থা এগুলো সব স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার, এগুলো হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কমিউনিজম অবসলিট হয়ে গেছে, বুড়োরা ছাড়া কেউ কমিউনিস্ট পার্টি করে না, এইরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল সমাজে। সুতরাং সেইটাকে ব্রেক করার জন্য যদি আমাদের পার্টির ভিতরেও খানিকটা এই আলোচনা হয়ে থাকে যে কারা কম বয়সী আছে তাদের কাছে আজকের মতো করে, আজকের ভাষায় কমিউনিস্ট পার্টির কথা নিয়ে পৌঁছো, এবং যারা কমিউনিকেটার হবে পার্টির পক্ষ থেকে তাদের মধ্যে তরুণ প্রজন্মের একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শন থাকুক। আমার মনে হয় সেটা মানে কি বলবো, সিদ্ধান্ত নিয়ে করা এবং সেটা স্বাগত জানানোর মতো সিদ্ধান্ত। অ্যাট দ্য সেম টাইম আমি তোমায় দুটো কথা বলতে চাই যে এরকম না যে এটা প্রথমবার হচ্ছে, মানে তুমি আজকে আমাদের পার্টির যাদের নেতা হিসেবে ভাবছো, দেখছো আর কি, বা ধরো বিমানদা, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীদের জেনারেশনটা,
তারাও কিন্তু প্রত্যেকে খুব কম বয়সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন। কেউ পার্টির মধ্যে পেয়েছিলেন, কেউ অনেকদিন ধরে মন্ত্রিত্ব। তারা আটকে বসেছিলেন সেই জায়গাটা। না, সেইটা সবটা আমার মনে হয় না। পরেও মানে ধরো সেলিমদা সুজনদাদের ব্যাচটাও যদি তুমি দেখো, পরে শ্রমিক লাহিড়িদের ব্যাচও, এরা কিন্তু প্রত্যেকে, আমি যেটা বলতে চাইছি যে প্রতিটি ব্যাচই কিন্তু যারা পার্টিতে নেতা হিসেবে উঠে আসার একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে, তো আজকে যারা নেতা তারা কিন্তু প্রত্যেকেই কম বয়সেই যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সুতরাং এইটা হঠাৎ একটা আচানক 40 বছর পর সিপিএম হঠাৎ কতগুলো বাচ্চা ছেলে মেয়েকে তোলার চেষ্টা করছে, এরকম ব্যাপারটা না। আগে যেটা ছিল যে আগে একটা ব্যালেন্সের ব্যাপার ছিল। পার্টির একেবারে সর্বোচ্চ মুখ যারা ছিলেন তারা সিনিয়ররা থাকতেন, সুতরাং এই প্রক্রিয়াটা নিয়ে ততটা চর্চা হতো না। এখন খানিকটা আমার ধারণা আমাদের পার্টির নেতৃত্ব খানিকটা সচেতনভাবে যে কম বয়সীরা কথা বলুক মিডিয়ায়, কম বয়সীরা সভা সমিতি করুক, আজকের জেনারেশনের সাথে তারা লিঙ্ক করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো সুতরাং মানে সেটা স্বাগত জানানোর মতোই। হ্যাভিং সেড দ্যাট, এটা প্রথম নয়, এই প্রক্রিয়াটা কমিউনিস্ট পার্টিতে চিরকালই থেকেছে। তাহলে তুমি আমায় একটা কথা বলো, এই যে মাঝের যে সারির যে জায়গাটা তুমি বললে, ধরো আমি সুজনদার কথা বলছি বা ধরো আমি শ্রমিক লাহিড়ির কথা বলছি, এরা সেই সময় দাঁড়িয়ে মানে যে সময় মন্ত্রিসভা রয়েছে তখন এরা যথেষ্ট প্রতিষ্ঠিত পার্টির সদস্য, তারা সেই সময় মন্ত্রিসভা বা গভর্নমেন্ট ইয়েতে আমরা ওদেরকে দেখিনি কেন? আমরা যখন সরকার দেখেছি তখন সবসময় দেখেছি ওই পক্ককেশ রাজনীতিবিদরাই সরকারে রয়েছে। একটা জিনিস হয় কি, আমার ধারণা বিশেষত সরকারে থাকা পার্টি তার পক্ষে চট করে স্টেটাসকো ব্রেক করা মুশকিল হয়। ধরো একটা সিটে একজন পার্টি নেতা আছেন যিনি দীর্ঘ লড়াইয়ের মধ্যে সেই অঞ্চলের মানুষের কনফিডেন্স অর্জন করেছেন এবং তিনি 2, 3, 4টে ভোট ওই অঞ্চলে জিতেছেন। তিনিও ধরো 3বারের এমএলএ হয়েছেন। চতুর্থবার সরকারে থাকা পার্টির পক্ষে তাকে সরিয়ে একটা নতুন এক্সপেরিমেন্ট করা অনেক সময় সেটা খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এটা হয়তো সেই ঝুঁকির কারণেই তো তোমাদের ভোটে হারতে হয়েছিল। না, আমি মনে করি না সেইটা একটা কারণ। আমি এইটাই বললাম তোমাকে যে ধরো তুমি যে যাদের নাম করলে, সুজনদা, শ্রমিকদা, আমি সেলিমদার কথা বললাম, মানবদার কথা বলতে পারি, এই যে ব্যাচটা মানে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের পরের ব্যাচটা, এরাও কিন্তু অত্যন্ত কম বয়সেই কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে। হ্যাঁ, মানবদা তো মন্ত্রী ছিলেন। এরা সবাই, সুজনদাও অত্যন্ত কম বয়সে লড়াই ইত্যাদির মধ্যে এমএলএ, তারপরে এমপি হওয়া, শ্রমিকদাও একদম ছাত্র ফেডারেশন করার সময় এমপি, সেলিমদাও যুব ফেডারেশন করার সময় এমপি। সুতরাং একদম যে এই যে পার্টি সরকার বা পার্টি প্রশাসন চালানোর কাজে কম বয়সীদের ব্যবহার করা হতো না তা না, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েই বলছি যে মানে এখন পিছন দিকে তাকিয়ে হোয়াট আমি আন্দাজ করতে পারি যেটা যে চট করে স্টেটাসকো ব্রেক করা, ওইখানে ওই অঞ্চলে উনি নেতা, উনি চালাচ্ছেন ভালো করে, সেটা এক্ষুনি আমরা একটা আমি তোমায় ধরো এই যে আমাদের পার্টি কেরালায় এইবারে দ্বিতীয়বার সরকারে এসেছে, এটা কেরালার রাজনীতিতে অত্যন্ত মানে সাধারণত হয় না। এসে পিনারাই বিজয়নের এই যে সেকেন্ড টার্ম এলো 2021 থেকে 26, পিনারাই বিজয়নের সরকার একটা ইন্টারেস্টিং সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়া আগের বারের মন্ত্রিসভাটা প্রায় পুরোটা পাল্টে দেওয়া হয়েছে নতুন। এবার এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, এইটাও একটা চেষ্টা করা হলো। আবার যদি পুরনো মন্ত্রীদের কাউকে কাউকে রাখা হতো, তারা কি একেবারে অযোগ্য ছিলেন, ফেলে দেওয়ার মতো ছিলেন? তাও না। ধরো যখন এই কোভিড ইত্যাদি হলো, শৈলজা টিচার কেরালার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে খুবই প্রশংসিত হলেন, গোটা ভারত জুড়ে, পৃথিবী জুড়েও খুব প্রশংসিত হলেন, কিন্তু পরের টার্মে তিনি মন্ত্রী ছিলেন না, মানে এই সেকেন্ড টার্মটায়। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে দিয়ে পার্টিকে চলতে হয়, যে কোনো রাজনৈতিক দলকে। আমাদের পার্টিও এগুলো করছে। আমি চট করে ওইটা ভালো এইটা খারাপ বা এইটার জন্য হেরেছি ওইটার জন্য ওইটা হলে জিততাম, এইটা বলাটা কঠিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভোটে যাচ্ছি তখন আমরা এটা খেয়াল করে দেখছি যে 2 ধরনের ভোটারের সংখ্যা সব থেকে বেশি। একটা হচ্ছে জেনজি ভোটার, আরেকটা হচ্ছে সত্যি সত্যি বৃদ্ধ মানে সিনিয়র সিটিজেন ভোটার। এইটা তো আমাদের দেশে খুব বড় একটা ইলেক্টোরেট। এবার এই দুটো অংশকে কেটার করার জন্য আলাদা আলাদা কি প্ল্যান আছে সিপিএমের? পুরনো মানুষরা জানেন কমিউনিস্ট পার্টি কি, তার ভালোগুলোও জানেন, তার খারাপগুলোও জানেন। খারাপগুলো কি কমিউনিস্ট পার্টির? সেগুলো সব আমি একটা পার্টি কর্মী তোমার পডকাস্টে বসে তো আলোচনা করতে পারবো না, কিন্তু ঠিকই কিছু দোষ ত্রুটি তো আমাদের হয়েছে। এটা নিয়ে তো খুব যে একটা ঢাকঢাক গুড়গুড় করার ব্যাপার আছে তা না। একটা অনেক দিন বিশেষত পশ্চিমবঙ্গে নিরিখে সরকার চালানোর পরে খানিকটা ডিসকানেক্ট হয়ে যাওয়া, তার তো কতগুলো কারণ আছে, সেটা
পার্টির ভিতরেও বারবার আলোচনা হয়েছে। সে অন্য কথা, আমি এড়িয়ে যাব না। কিন্তু আমি যে জায়গাটায় আসতে চাইছি সেটা হচ্ছে যে পুরনো মানুষরা জানেন সিপিএম কি, তারা তার ভিত্তিতে একটা তাদের বিচারবোধ। নতুন প্রজন্ম, বিশেষত তুমি যে শব্দটা ব্যবহার করলে জেনজি, তৃণমূল সরকারে আছে 15 বছর হয়ে গেছে, এখন যে ছেলেটি বা মেয়েটি ভোট দিতে আসছে সে প্র্যাকটিক্যালি খুব ভালো জানে না যে বামফ্রন্ট কী ছিল। এই ভূমি সংস্কার, পঞ্চায়েত, অবৈতনিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার খুব ধারণা নেই। আমাদের, বিশেষত আমরা যারা পার্টির কম বয়সী কমিউনিকেটর, আমাদের এই মুহূর্তে মানে তোমাদের ভাষায় বলতে গেলে টার্গেট অডিয়েন্স হচ্ছে এই কম বয়সী তরুণ প্রজন্ম, যাদের কাছে আমাদের পার্টির কথাটা নিয়ে যাওয়া। দেখো, আমি একটু বড় করে তোমায় বলি, আমার জন্ম 1993। আমি সোভিয়েত ইউনিয়ন পড়ে যাওয়ার পরে জন্মেছি, ভারতবর্ষে নয়া উদারবাদের প্রবেশের পরে জন্মেছি। আমার প্রজন্মটাকে শেখানো হয়েছে যে কমিউনিস্টরা গণতন্ত্র দিত না, এই যে আমাদের একটা জাঁকজমক আড়ম্বরের দুনিয়া আমরা দিচ্ছি, ওদেরকে ছেড়ে আমাদের কাছে এসো, সমাজতন্ত্রের ওইসব বস্তা পচা ধারণা ছেড়ে দাও, আমরা এখানে একটা অবাধ গণতন্ত্র দেব এবং প্রচুর অপশান দেব তোমাকে ফ্লারিশ করার, তুমি এখানে আমাদের সাথে এসো ইত্যাদি। আমরা এটা শুনে আমাদের প্রজন্মটা এসছেও। আমাদের প্রজন্মটাকে শেখানো হয়েছে যে আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, এটাই তোমার জীবনের অ্যানথেম হওয়া উচিত, অন্য লোকের কথা ভেবো না, বেশি পরার্থপর হতে যেও না, পাশের ছেলেটা মেয়েটা টিফিন আনলো কিনা বা ক্লাস নোট পেলো কিনা এইসব দেখো না, নিজে কিভাবে। আমার ছোটোবেলা সব স্টেশনগুলোতে, রেল স্টেশনগুলোতে বিক্রি হতো, এখনও নিশ্চয় হয়, এই ধরনের এই শিব খেরা, আমার এক্ষুনি মনে পড়ছে, ভদ্রলোকের বইটার নাম ছিল ইউ ক্যান উইন, এই ধরনের বেশ কিছু বই, এই যে টেড টক ইত্যাদি বিভিন্ন সব পরে দাঁড়ালো না, সব হচ্ছে তোমাকে মোটিভেট করে তুমি কি করে আর একটু চোখের সামনে একটা উদাহরণ হিসেবে দেখানো হতো, ওই দেখো একটা সচিন তেন্ডুলকার, ওই দেখো একটা শাহরুখ খান, একদম মধ্যবিত্ত ঘরের ছেলে কিভাবে নিজের রাস্তা নেভিগেট করে এই মোকামে এসে পৌঁছেছে। সুতরাং তুমিও পারবে, তোমরাও পারবে, এই কথাটা খুব আমাদেরকে শেখানো হয়নি আমাদের গোটা প্রজন্মটা বড় হতে হতে। মানে তুমি বলছো যে এখানে একটা ইন্ডিভিজুয়াল কনজিউমারিজমের দিকে ঠেলে দেওয়া। এক্স্যাক্টলি। এবার 30 বছর পরে এখন দাঁড়িয়ে তুমি যদি আমার প্রজন্মের যে কাউকে জিজ্ঞাসা করো, আচ্ছা কমিউনিস্টরা গণতন্ত্র দিত না, কমিউনিস্টরা খেতে তো দিত, তুমি 30 বছর পরে আমাকে যে দুনিয়ায় এনে ফেললে, যে বড় বড় কথাগুলো বলে, তুমি আমাকে খেতেও দিচ্ছ না, আমার চাকরির বন্দোবস্তও করছো না, প্লাস আমার গণতন্ত্রের যে অধিকারগুলো আজ থেকে 30 বছর আগে ছিল, যেগুলোর বিকাশের লোভ দেখিয়ে আমাকে তুমি তোমার দলে টেনেছিলে, সেগুলোও সংকুচিত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের প্রজন্মটা কিন্তু ক্রাইসিসে আছে, আমাদের প্রজন্মটা সব মিলিয়ে একটা আমি কি বলবো, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে এক ধরনের ভুগছে। খুব যে একটা তারা মোদি মমতা ইত্যাদিদের পছন্দ করছে, এই সিস্টেমটাকে পছন্দ করছে। ধরো যে ছেলেটা আমার বয়সী 12 ঘন্টা 14 ঘন্টা সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়ায়, হয়তো একটা মাস্টার্স করেছিল, হয়তো একটা অ্যাসপিরেশন ছিল আরেকটু ভালো কিছু করবো। যে ছেলেটা সিভিক ভলান্টিয়ার, তৃণমূলের সরকার আমরা মিছিল বার করলে এই ছেলেটাকে লেলিয়ে দেয় আমাদেরকে প্যাদানোর জন্য, ও ছেলেটা আর কতদিন 9,500 টাকার মাইনেতে চালাবে? এই দিয়ে আমাদের প্রজন্মটা ভর্তি। তো আগে একটা স্থায়ী কাজ, চাকরির ব্যাপার ছিল, সরকারি চাকরির ব্যাপার ছিল, এখন তুমি দেখবে আমাদের প্রজন্মের মাথা থেকে স্থায়ী, নিশ্চিত, নিরাপদ কাজের ব্যাপারটা আস্তে 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 উঠে যাচ্ছে, কোনো মতে কিছু একটা করে কাজ চালিয়ে নেওয়া। এই সংকট থেকে বেরোনোর জন্য কমিউনিস্ট পার্টিকে নতুন করে আবার এই প্রজন্মটাকে কেটার করা জরুরি বলে আমরা মনে করছি। তুমি উদাহরণ হিসেবে দুটোকে প্রজেক্ট করলে, এক হচ্ছে সিগি ভলান্টিয়ার বা ধরো আশাকর্মী, ঠিক আছে, মানে যারা সরকারি কর্মচারীও বটে, আবার সরকারের স্থায়ী কর্মচারী নয়ও। ধরো তোমরা, আমি অলৌকিকভাবে ক্ষমতায় এসে গেলে, তাহলে কি তোমরা আমি এটা কখনো বলবো না যে পশ্চিমবঙ্গে কর্মক্ষম সমস্ত মানুষকে সরকারি কাজ দেওয়ার ক্ষমতা কোনো রাজ্য সরকারেরই থাকবে। যেটা আমরা পারবো, মানে তুমি যদি আমাকে একদম 1, 2, 3, 4 করে জিজ্ঞাসা করো তোমরা এলে কি করবে, সেক্ষেত্রে এক হচ্ছে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গের মানুষের একটা বিপুল অংশের টাকা, যেটা আদারওয়াইজ ফর্মাল ইকোনমিতে থাকার কথা, সরকারি যে ব্যবস্থাপনা তার মধ্যে থাকার কথা, সেইটা সাইফন হয়ে দুর্নীতিতে চলে যাচ্ছে। আমরা দুর্নীতিতে খাটা টাকা উদ্ধার করে, গলায় হাত ঢুকিয়ে উদ্ধার করে আমরা আবার মূল স্রোতে ফেরাবো। এক, এরকম তো মোদিও বলেছিল। আমি তো মোদির দল করি না, তাই ওনার কথার দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আমরা এটা করব। তাহলে এই যে এক্সেস টাকাটা, যেটা এখন সরকারি মানুষের কাজে লাগছে না,
এই টাকাটা মানুষের কাজে লাগলে এক, যা অস্থায়ী কাজ তুমি দেখছো, তুমি ঠিকাকর্মীদের কথা জিজ্ঞাসা করলে, আমরা যথাসম্ভব পার্মানেন্ট করার চেষ্টা করব। এই যে একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতার মধ্যে একটা গোটা জেনারেশনকে পড়ে থাকতে হচ্ছে, আমি আজ যে কাজটা করছি কাল সেই কাজটা নাও থাকতে পারে, অপরাধ প্রবণতা বাড়ছে, হিংস্রতা বাড়ছে, অনেক রকম সামাজিক তার রিপারকাশনস হচ্ছে, এটা থেকে আমরা একটা স্টেবল সমাজের দিকে নিয়ে আসার চেষ্টা করব। এটা কি কেবল ঠিকাকর্মীদের হাতে কাজ দিলে হবে তা না। দ্বিতীয়ত আমরা যেটা চেষ্টা করব, পশ্চিমবঙ্গে কাজ তৈরি করার, বিশেষত গ্রাম। শহরে অনেক রকম কাজ আছে, কিন্তু কাজের চেহারাটা খুব প্রিকেরিয়াস হয়ে গেছে, খুব মানে কি বলবো, কোনো কাজেরই কোনো নিশ্চয়তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা স্টেবিলিটির কথা যখন বলছি, নতুন কাজ তৈরি করার চেষ্টা। 100 দিনের কাজ যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, এখন 2 ফুল মিলে লাটে তুলে দিচ্ছে। অনেক রকম আমাদের রাজ্যের শ্রম বাইরে চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনা, তাদের এখানে কাজের বন্দোবস্ত করা এবং যথাসম্ভব স্থায়ী নিশ্চিত কাজের বন্দোবস্ত করা। 3 নম্বর, এটা আমি বললাম এই ক্ষেত্রে। ধরো এর সাথে যুক্ত করে কথাটা বলা যায় যে কৃষিক্ষেত্রে বামফ্রন্টের আমলে আমরা 1 নম্বর ছিলাম, এখন আমাদের রাজ্য কৃষক আত্মহত্যার রাজ্য হয়ে গেছে। সুতরাং কৃষিক্ষেত্রে আর কিভাবে এক্সপ্লোর করা যায়, কাজ তৈরি হবে। অন্য অনেক কথা বলা যেতে পারে, আমি তার মধ্যে শিল্প ইত্যাদি ইত্যাদি হলো, সার্ভিস সেক্টরের এক্সপ্যানশন। থার্ডলি আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তৃণমূল আমলে একটা প্রবলেম হয়েছে, এই ধার নিয়ে, ভাতা দিয়ে, ভোটার কিনে সরকার একের পর এক ভোটে জিতে চলেছে, কিন্তু আসলে প্রোডাক্টিভিটি আমাদের রাজ্যে খুব তৈরি হচ্ছে না। এই যে টাকাটা ধরো 1200 টাকা যিনি পাচ্ছেন, তিনি উপার্জন করছেন না, তার হাতে একটা কাঁচা টাকা দিয়ে বলা হচ্ছে যে এবার নাও তুমি আমাকে ভোটটা দাও, আমি তোমায় টাকাটা দিয়েছি। এটার ফলে গোটা রাজ্যটা সামগ্রিকভাবে, মানে তুমি কি ভাতার বিরুদ্ধে তাহলে? একদমই না, আমি এটাই বলার চেষ্টা করছি যে আমি এই ভাতার সাথে মানুষের কর্মক্ষমতাকে সিস্টেমের সাথে জুড়তে চাইবো আমরা। একটা মানুষ তো সে তো প্রোডাক্টিভ হতে সক্ষম রে বাবা, সেই জন্যই তো সে পড়াশোনা করেছে, কাজ করেছে, আলটিমেটলি সে বড় হয়েছে, সে কিছু না কিছু করতে পারে, সে সমাজে অবদান রাখতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। সেই কন্ট্রিবিউশনের জায়গাটা থেকে তৃণমূল তাকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে। তুমি যে কথাটা বলছো সেই কথাটা তো অনেকটা সেই কৌটিল্যর অর্থশাস্ত্রের মতো শোনাচ্ছে, যে আমি তোমাকে টাকা দেব কিন্তু তার বদলে তুমি সমাজকে এইটা দিচ্ছ। মানে ধরো সেটা রাস্তা তৈরি করা হতে পারে, অমুক হতে পারে, মানে তোমাকে শ্রমের বিনিময়ে সরকারি ডোলটা নিতে হবে। সেটা তো সব সময় সম্ভব হয় না। ধরো আজকে মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু সময়, অনেক সময় মানুষ যে বেকার হয়ে থাকে, বেকার ভাতা তো একটা সময় বামফ্রন্ট চালুও করেছিল, রাখতে পারেনি সেটা অন্য ইস্যু, কিন্তু এটা তো ঘটনা যে ভাতাটা তো অনেক সময় প্রয়োজন হয়ে দাঁড়ায়। এই ব্যাপারটা কিভাবে? না, আমি যেটা বলতে চাইলাম, আমি হয়তো বোঝাতে ভুল করেছি, কাজ করো তবে ভাতা দেবো এটা বলছি না, ভাতা ভাতার মতো চলবে, কিন্তু তুমি সুব্রত সেন তোমার কর্মক্ষমতাকে আমি সিস্টেমের সাথে যুক্ত করব, যেটা তৃণমূল আমলে হচ্ছে না। মানে সেই সিস্টেমটা কি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তুমি আমার একটা কথা বলো সুব্রতা, পশ্চিমবঙ্গে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, 6000 স্কুল একজন টিচার নিয়ে চলছে। এক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর তালিকা বেরোচ্ছে, দেখা যাচ্ছে গত বছরের থেকে 2 লাখ 3 লাখ কমে গেছে, ড্রপ আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা তো আমার হিউম্যান রিসোর্স লস্ট হচ্ছে, তাই তো? তাহলে এই মানব সম্পদকে সিস্টেমের সাথে জোড়া, তাকে সমাজের কাজে লাগানো এবং কাজে লাগিয়ে একটা সামগ্রিক বিকাশের দিকে নিয়ে যাওয়া, এই পরিকল্পনার মধ্যে অন্যায় কিছু নেই। এইটা তৃণমূলের সময় লেখাপড়া করার সাথে, কাজ করার সাথে উপার্জন করার ব্যাপারটা ডিলিঙ্কড হয়ে গেছে। ধরো আমি ছাত্র আন্দোলনের কর্মী, খুব দুঃখও লাগে বলতে, অনেক সময় আমরা গ্রামেগঞ্জে গিয়ে দেখি প্রচুর ড্রপ আউট। অমুক একটা ব্লকের মধ্যে স্কুল, গত বছরও 300 ছাত্র ছিল, এই বছর 40 জন ছাত্র। আমি নিজে এরকম বেশ কিছু ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে যখন পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের কাজ করতাম, খোঁজ করেছিলাম যে কী ব্যাপার, আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না কেন? মা বাবার কথা পরিষ্কার যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে তো রোজগার হবে না, তার চেয়ে ক্লাস 8 অবধি হলো, ঠিক আছে, আমি যদি এবার ক্ষেতের কাজে লাগিয়ে দিই বা আমি যদি পরিযায়ী শ্রমিক করে অন্য রাজ্যে পাঠিয়ে দিই বাচ্চাটাকে, আমার ঘরে 2 টাকা আসবে। অর্থাৎ পরে ভোট কেটে যেতে পারে তো, কেননা তো বার্থ সার্টিফিকেট লাগবে তো, মানে সেটা তো এখন SIR ইত্যাদি আমার ধারণা সেগুলো ব্যাকফায়ারই করবে বিজেপিকে, ওভাবে ভোটার কাটা যায় না। এইটাকে আমরা একটা জায়গায় আনার চেষ্টা করব। চতুর্থত আমি যেটা বলতে চাইবো সেটা হলো পরিবেশ বান্ধব উন্নয়ন। আমরা পরিবেশের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, অত্যন্ত ডাইভার্স একটা রাজ্য, এবং তৃণমূল আমলে দেদার লুট হচ্ছে, পাহাড় থেকে
নদী থেকে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, তুমি কলকাতা শহর আশপাশ সব মিলিয়ে দেখো কি পরিমাণ বেআইনি নির্মাণ। একদম একটা পরিবেশ লুট করার অর্থনীতি, একটা কারাপশন ইকোনমি তৈরি হয়েছে। পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে যদি না এগোয় নতুন যে সরকার আসবে, তাহলে আমরা অ্যাজ আ কালেকটিভ, এই যে 9.5 কোটি লোকের রাজ্য, আমরা একসাথে বিপদে পড়ছি। আমি এই প্রথম শুনলাম যে কোনো রাজনৈতিক নেতা পরিবেশ নিয়ে কথা বলছে, মানে এটা অ্যাকচুয়ালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি তোমরা ইলেকশন ক্যাম্পেইনে বলছো? হ্যাঁ, আমাদের ম্যানিফেস্টোতে এগুলো থাকে। আমি খুব নতুন কথা কিছু বলছি না। এই যে আমি তোমাকে বললাম দুর্নীতির টাকা রিভাইভ করব, তাতে করে ভাতা চলবে শুধু না, আজকে যিনি 1200 পাচ্ছেন তিনি পারলে সিপিএম এলে তিনি 2500 পেতে পারেন। মাঝের টাকাটা মেরে দেওয়ার মতো কোনো পার্থমানিক অনুব্রত আমার দলে নেই। নেই কিনা এখনই কি করে জানছে? সে তো ক্ষমতায় এলে বোঝা যাবে। তো 34 বছর পাওয়া যায়নি তো, আমরা পাইনি তা না, মমতা ব্যানার্জি 15 বছর সরকার চালিয়ে পাননি আমাদের দলে কোনো পার্থমানিক অনুব্রত। সুতরাং এইটুকু অ্যাটেস্টেশন। কিন্তু একটা অভিযোগ তো সর্বক্ষণ ওঠে, যে বিশেষ করে এই শিল্প ক্ষেত্রে, যে তোমরা নাকি 50,000 কলকারখানা তুলে দিয়েছিলে। 50,000 কলকারখানার লিস্ট আমাকে বিধান রায়ের সময় থেকে বের করে দাও। তুলে দেওয়া তো দূরের কথা, এগুলো একটা খাইয়ে দেওয়া হয়। নন্দীগ্রামে হলদি নদীতে শত শত মহিলার স্তন চিরে দেওয়া হয়েছিল, শত শত শিশুকে পা চিরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই শত শতর একটাও আজ অবধি দেখতে পাওয়া গেল না। এরকম একটা বাজারে ভাসিয়ে দেওয়া হয়েছে 55,000 কলকারখানা। বামফ্রন্টের নেতারা তো বারবার হিসেব চেয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় দাঁড়িয়ে হিসেব চেয়েছিলেন যে আমাকে দিন, তালিকা দিন, কোথায় 55,000 কারখানার হিসেব আপনারা পাচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা, এইটা আরও অনেক আগে থেকে তৈরি হওয়া ইতিহাস। আমি তোমার যারা দেখবেন আমি তাদেরকেও আবেদন করব, এক্ষুনি আমার মনে পড়ছে রণজিৎ রায়ের অ্যাগনি অফ বেঙ্গল। 50-এর দশকে এই যে ফ্রেট করিডোর, লাইসেন্স রাজ, মাসুল সমীকরণ নীতি, এগুলোর ফলে তো পূর্ব ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষত বাংলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সাথে কিছু এক্সেস বামফ্রন্টের সময় শ্রমিক আন্দোলন ইত্যাদি যদি কেউ অভিযোগ করে, আমি পুরোটা উড়িয়ে দিতে পারি না, হতেই পারে। কিন্তু সব মিলিয়ে বামফ্রন্টের হাতেই কিন্তু কৃষি থেকে শিল্পে উত্তরণের একটা বিজ্ঞানসম্মত ভাবনা, সেই অনুযায়ী 93 সালে জয়েন্ট সেক্টর, তারপরে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের এই যা ইনিশিয়েটিভ 2004 থেকে 2011 কর্মসংস্থান তৈরিতে, কাজ তৈরিতে বুদ্ধদেব ভট্টাচার্যের ওয়েস্ট বেঙ্গল ছিল গোটা দেশে 1 নম্বর। কোনো গুজরাট মডেল ফডেল ধোপে টেকেনি। তার মানে গিভেন আ চান্স, আবার যদি 2026 সালে পশ্চিমবাংলার মানুষ সুযোগ দেন, আমরা শিল্প তৈরি করা, ম্যানুফ্যাকচারিং তৈরি করা, তাকে কেন্দ্র করে সার্ভিস সেক্টর তৈরি করা, আমার ধারণা আমরা দক্ষভাবেই এগোতে পারবো। শিল্প বান্ধব আমরা নই, এই কথাটা বোধহয় আজকে আর খুব, বিশেষত মমতা ব্যানার্জির অভিজ্ঞতা বাংলার মানুষ যে দেখেছেন, তারপরে আর আমার ধারণা কেউ বলবেন না। তোমাদের নিজেদের কতটা কনফিডেন্স রয়েছে যে তোমরা এই নির্বাচনে জিতবে? আমি খুব খোলামেলাভাবে বলবো তোমায়, হারকিউলিয়ান টাস্ক। বামপন্থীদের পক্ষে এইবারের সরকারে আসাটা, তুমি যেভাবে বললে, অলৌকিকের কাছাকাছি। সামনে ভোট, এর মধ্যে এরকম বলে দিচ্ছ? একদম। কিন্তু সম্ভব। কখন সম্ভব সেটাও সামনে ভোট, মানুষের কাছে বলা উচিত। যদি এই নির্বাচনে বাংলার মানুষ স্থির করেন যে আমি বিজেপিকে ভোট দেব না, বিজেপিকে থার্ড ফোর্স করে দেবো, বিজেপিকে অপ্রাসঙ্গিক করে দেবো, তাহলে 26-এই তৃণমূল হারবে, বামফ্রন্টের হাতে হারবে। আর যদি বাংলার মানুষের একটা সিগনিফিক্যান্ট অংশ মনে করেন আরেকবার বিজেপির বড়িটা খেয়ে দেখি, আরেকবার বিজেপিকে দিয়ে আরেকটা ব্যর্থ চেষ্টা করে দেখি তৃণমূলকে সরানোর, তাহলে গত 5-6টা ভোটে যা দেখেছেন তাই হবে। তৃণমূল ড্যাং ড্যাং করে জিতবে, বিজেপি 35% ভোট নিয়ে সেকেন্ড হবে, আর বামপন্থীরা তৃতীয় হবে। এবং পশ্চিমবঙ্গ সব মিলিয়ে বামপন্থীরা তৃতীয় হলো, সেটা তো আমাদের সাংগঠনিক সমস্যা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আরও গাড্ডার দিকে এগোবে। পরিষ্কার কথা, আমরা জানি যে আমাদের পক্ষে এইবারের নির্বাচনে সরকার গড়া, কতগুলো সিট আমরা জিতবো আমরা জানি, আমরা কনফিডেন্ট, সেই মতো করে আমরা প্রস্তুতি নিয়েছি। এবং কত জিতবে তোমাদের শূন্য? আমি সংখ্যা তোমাকে বলবো না, কিন্তু এই যে একটা সামগ্রিক চার্নিং হয়েছে কমিউনিস্ট পার্টির ভিতরে, আমাদের সংগঠন, আমাদের লড়াই আন্দোলন সমস্ত কিছুর মধ্যে, তার একটা পজিটিভ প্রতিফলন এইবারের 26-এর নির্বাচনে পাওয়া যাবে। আমরা বেশ কিছু সিট জিতব। আমরা সরকারে আসবো কিনা এটা ডিপেন্ড করবে বাংলার মানুষ বিজেপিকে কতটা কম ভোট দিচ্ছেন বা কতটা বেশি ভোট দিচ্ছেন তার উপর। বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে না কোনোদিন, লিখে দিচ্ছি। বিজেপি পশ্চিমবঙ্গে শুধু জিতবে না, মুসলমানের ভোট পাবে না বলে নয়, বাঙালি হিন্দুর একটা বড় অংশ মনে করেন এবং কারেক্টলি মনে করেন যে বিজেপি আমাদের পার্টি নয়, আমাদের সংস্কৃতির সাথে বিজেপির কোনো মিল নেই, বরং বিজেপি এলে ঝগড়াঝাটি বাঁধাবে। প্রবলেম হলো এই যে একটা বড় অংশের মানুষ আরজি কর নিয়ে বিরক্ত, 26,000 লোকের চাকরি চলে যাওয়া নিয়ে বিরক্ত, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এ জেলে ও জেলে, এই দুর্নীতি, সব নিয়ে বিরক্ত। এরা পরিত্রাণ চাইছেন, এরা খুব পছন্দ করে তৃণমূলকে ভোট দিচ্ছেন তা না।
কিন্তু যেই বিজেপি ভোট পাবে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, অমনি অনিচ্ছা সত্ত্বেও থাক বাবা বিজেপিটা যেন না আসে এই ভেবে চাঁদ সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো করে একটা বড় অংশের মানুষ তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। তৃণমূলও ন্যাচারালি এটা জানে যে বিজেপি যদি বিরোধী হিসেবে থাকে, বিজেপি আমাদের লক্ষ্যে, বিজেপি থাকলে আমাদের সুবিধা, আমরা এই বিজেপিকে ঠেকানোর ভোটটা আমরা হাতে নিয়ে চলে আমরা যাই অ্যান্টি ইনকামবেন্সি হোক না কেন আমরা সরকার গড়ার মতো কমফোর্টেবল জায়গায় চলে যাব। এই যে তুমি বললে না 55,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, এটা তো খাইয়ে দেওয়া হয়েছিল। তা তোমরাও তো একটা খাইয়ে দেওয়ার ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছো যে এটা বিজেমূল একটা বিজেপি আর তৃণমূল আসলে এক পার্টি। একটা জিনিস ঠিক, এটা আমরাও খানিকটা অভিজ্ঞতায় বুঝেছি যে দুটো একদম এক পার্টি নয়, দুটো একদম মানে মিল থাকতে পারে। আরএসএস এর দুটি পরিকল্পনা, প্ল্যান এ প্ল্যান বি পশ্চিমবঙ্গের মাটিতে, যাতে কমিউনিস্টরা এবং কংগ্রেস না উঠে আসে পশ্চিমবঙ্গে। মক ফাইট, টেবিলের ওপরে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় অন্য হাত দিয়ে হ্যান্ডশেক করে বসে আছে। এগুলো শুধু আমরা প্রথম বলতাম, এখন সবাই বোঝে। আরজি করের পরে বা এই ইডি সিবিআই, কালীঘাটের কাকু ধরা পড়লো, ছাড়াও পেয়ে গেল, কালীঘাটের ভাইপো অব্দি ইডি পৌঁছাতে পারলো না, সবাই বোঝে এগুলো সেটিং। আর দিল্লির রাজনীতিতে তৃণমূলকে বিজেপির দরকার, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোকে চাপে রাখার জন্য, বিরোধী জোটে একটা খোঁচর পুট করে রাখার জন্য। তুমি বলছো ইন্ডিয়া জোটে তৃণমূল হচ্ছে খোঁচর? একদম, ইন্ডিয়া জোটে তৃণমূলকে একদম প্লান্ট করে রাখা হয়েছে খোঁচর হিসেবে। সিপিএমের সাথে ঝগড়া করবি, কংগ্রেসের সাথে ঝগড়া করবি, লালুর ছেলে, মুলায়মের ছেলে, কেজরিওয়াল, স্ট্যালিন, শরদ পাওয়ার, সবার সাথে একটা তালগোল পাকিয়ে রাখবি যাতে বিরোধী ঐক্যটা ঠিকঠাক না হয়। আর পরিবর্তে পশ্চিমবঙ্গে তুই যে কয়লা, গরু, বালি, চাকরি, লটারি করেছিস, ওইগুলো আমি ধরবো না, পশ্চিমবঙ্গ তোকে চালাতে দেবো। সিম্পল অঙ্ক। এবার কথা হচ্ছে যে এই তথাপি আমি বলছি, হ্যাভিং সেড অল দিস, বিজেপির বিপদটা অনেক বড় বিপদ। বিজেপি ভারতবর্ষের সংবিধান তো শুধু নয়, বিজেপি ভারতবর্ষের সমাজটাকে সামগ্রিকভাবে আরও খারাপের দিকে, আরও পশ্চাৎপদ একটা সমাজের দিকে ট্রান্সফর্ম করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যেটা তৃণমূলের মতো একটা আঞ্চলিক দলের পক্ষে সম্ভব নয়। সুতরাং তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে বিজেপি আর তৃণমূলের মধ্যে তোমার কাছে বড় শত্রুকে, আমি বলবো বিজেপিকে আটকাতে হবে। বিজেপি মানে যে কোনো কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য বিজেপিকে হারানো। তার মানে কি তুমি তৃণমূলের প্রতি সফট? তার মানে কি তুমি চাইছো তৃণমূল ইন্ডিয়া জোটে? না, তৃণমূল এখানে লেজিটিমেসি পেয়ে যাচ্ছে, বারংবার পেয়ে যাচ্ছে লেজিটিমেসি, তার কারণ বিরোধী হিসেবে একটা অংশের মানুষ ভুলভাবে বারবার বিজেপিকে দিয়ে ব্যর্থ চেষ্টা করছেন তৃণমূলকে সরানোর। আমরা তৃণমূলকে হারাতে চাই, আমাদের সুযোগ দিন তৃণমূলকে হারানো। আমরা তৃণমূলকে অতীতে হারিয়েছি অনেক দিন, আবার আমরা তৃণমূলের হাতে সবচেয়ে বেশি মারও খেয়েছি। আমাদের রাগ অনেক বেশি আছে তৃণমূলকে হারানোর। বিজেপি আর তৃণমূল, এই যারা আজকে বিজেপির নেতা কাল তৃণমূলের নেতা হবে কি হবে না, বা তৃণমূলে যারা তারা বিজেপিতে, এভরিবডি হ্যাজ সিন। সুতরাং তৃণমূলকে আমরা হারাতে চাই। আমরা পরিষ্কার এটা বুঝতে পারছি যে বিজেপি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকে, সেটা তৃণমূলের পক্ষে সেফটি ভালভ হয়ে যাচ্ছে। তুমি এই যে বললে যে তৃণমূলকে তোমরা পছন্দ করছো না, মানে কিন্তু তাও তুমি বলছো তৃণমূল ইজ লেসার ইভিল, মানে তোমার কথা থেকে সেটা বেরিয়ে এলো, মানে সব থেকে গ্রেটার ইভিল হচ্ছে বিজেপি। কংগ্রেস আর বিজেপিকে তোমরা ঠিক একইভাবে দেখতে, মানে এটা হচ্ছে গ্রেটার ইভিল, এটা হচ্ছে লেসার ইভিল। তো এখন তোমাদের ওই সংজ্ঞাটা পাল্টেছে, তোমরা তো মাঝে মাঝেই দেখি কংগ্রেসের সাথেও তোমরা ইয়েতে চলে যাও, মানে ভোটের মাঝে মধ্যে মিছিল টিছিল করি, একসাথে মিছিল টিছিল করো। এখন ঘটনা এটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কংগ্রেস আর বামফ্রন্টের মধ্যেই তো মূল ফাইটটা হতো, ইলেকটোরাল যুদ্ধটা। এখন অনেক মানুষ আছেন যারা হয়তো কংগ্রেসে রয়েছেন, কেউ কেউ হয়তো পুরনো সিপিএমে মানে রয়েছেন বলবো না, মানে যারা সমর্থক, তারা অন্য দলটাকে, যাদের সঙ্গে তোমাদের মাঝে মাঝেই সমঝোতা হয়, তারা অন্য দলটাকে মনে প্রাণে ঘৃণা করে। আমি তার আগে একটা জাস্ট রিজয়েন্ডার দিয়ে দিই, তুমি তৃণমূলকে লেসার ইভিল বলেছো, আমি বলিনি। কিন্তু অবশ্যই সেটা মনে হলো, আমি বিজেপিকে যে কোনো দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো দেশে কমিউনিস্ট পার্টির 1 নম্বর শত্রু মৌলবাদীরা, এ নিয়ে কোনো সংশয় নেই। সাম্প্রদায়িক ফান্ডামেন্টালিস্ট বিজেপিতে যারা আছে তারা, তৃণমূলে যারা আছে তারা, সব মিলিয়ে। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে যে এইটা একটা সমস্যা। ধরো আমি যাদবপুরে ভোটে দাঁড়িয়েছিলাম, যাদবপুর, টালিগঞ্জ, এইসব চত্বরে অজস্র বামপন্থীদের শহীদ বেদি আছে কংগ্রেসের হাতে খুন হওয়া। আবার কংগ্রেস কর্মী যারা 34 বছর কংগ্রেস করেছেন, তারাও সিপিএমের সাথে লড়াই করেছেন, তারাও যে চট করে একবারে মেনে নিতে পারেন তা না। এই টেনশনটা আমরা দুটো পার্টির মধ্যে এটা আমরা ফিল করি। এবং ধরো মানে মিটিং মিছিলে বা ভোটের সময় যখন একসাথে বসতে হয় তখনও খানিকটা ফিল করি, একদম করি না তা না। কিন্তু মজার কথাটা হচ্ছে যে দুটো দলেই এই ধরনের প্রচুর মানুষ, বরং বেশি মানুষ এইরকম পাই
যারা এই মুহূর্তে নিড অফ দি আওয়ারটা বোঝেন। আমাদের সাথে কংগ্রেসের সংঘাত কি? কংগ্রেস একটা সংবিধান একটা দেশ আমাদেরকে দিয়ে গেছে, যেখানে কথা বলার অধিকার আছে কিন্তু খেতে পাওয়ার অধিকার নেই। আমরা কথা বলার অধিকারটাকে এক্সটেন্ড করে আমরা যেরকম একটা সমাজ, একটা দেশ গড়তে চাই কমিউনিস্টরা, তাতে করে মানুষের খেতে পাওয়ার অধিকারও থাকবে। বিজেপি আসার পরে যেটা হচ্ছে, খেতে পাওয়ার অধিকার তো দূরের কথা, কথা বলার অধিকারটাই কেড়ে নিচ্ছে। ফলত ওইটুকু কমন জায়গা তৈরি করার জন্য, যেটুকু আমরা অর্জন করেছি সেটাকে রক্ষা করার জন্য বিভিন্ন শক্তি একসাথে আসছে। তার মানে এই নয় যে কংগ্রেসের সাথে আমাদের সব ফারাক মিটে গেছে। আমাকে তুমি যদি জিজ্ঞাসা করো, আমাকে যদি কালকে মানে আমার কেন্দ্রে যদি কোনো কংগ্রেস প্রার্থী দাঁড়ান, আমার কি একটু হেজিটেশন হবে না বোতামটা গিয়ে ভোট দেওয়ার সময়, যে আহারে কংগ্রেসকে ভোট দেবো, কাস্তে এতটিতে দিলাম না? হবে নিশ্চয়। কিন্তু এটা কংগ্রেস কর্মীদেরও হয় না তা না। আমি যেটা বলছি যে এটা পলিটিক্যাল ম্যাচিউরিটির প্রশ্ন, যে নিজেদের ফারাকটাকে এক জায়গায় রেখেই নিজেদের ফারাকটাকে রেকগনাইজ করি। এটা রেকগনাইজ না করাটা অন্যায় হবে, ঠিক হবে না। না না আমরা একেবারে বন্ধু হয়ে গেছি, মিলেমিশে সব আমে দুধে এক হয়ে গেছি, এটা বলাটা ঠিক হবে না। কিন্তু এই মুহূর্তের একটা কনজেংচারে আমরা দুটো দলের লোকেরাই বুঝতে পারছি যে আমাদের অনেক বড় কিছুকে রক্ষা করতে হবে, আমাদের পারস্পরিক ঝগড়াঝাটির বাইরে আরও অনেক বড় কিছুকে রক্ষা করতে হবে। আমি লেফটের মানে সিপিএমের বরাবর আমি দেখেছি যে যখন থিওরিটিক্যাল আলোচনা ইত্যাদি ইত্যাদি এরকম সবসময় একটা বেঙ্গল লাইন কেরল লাইন, বেঙ্গল লাইন কেরল লাইন, এই ভাগ হয় তো। বেঙ্গল লাইন কি আমি এটা ধরে নিতে পারি যে কংগ্রেসের সঙ্গে একসঙ্গে একটা কাছাকাছি থাকতে চায়, আবার কেরল লাইনে তো কমপ্লিট উল্টে যাচ্ছে ব্যাপারটা, যে সেখানে তো কংগ্রেস আর সিপিএম একত্রিত হতে পারে না, মানে ভোটের রাজনীতিতে অ্যাটলিস্ট। এইটা একটু সমস্ত লোকের কাছে খুব কনফিউজিং এবং তাজ্জব লাগে। তাহলে আমাকে একটা কথা বলো, আচ্ছা উত্তরপ্রদেশে গোমাংস খাওয়ার জন্য, বা হয়তো খায়ও নি, ফ্রিজে পাঁঠার মাংস রেখেছিল কিন্তু গরুর মাংস বলে অভিযোগ করে বিজেপির লোকেরা মানুষ খুন করে দেয়। আর মণিপুরের বিজেপির সভাপতি সে দাঁড়িয়ে বলে আমি বিফ খাই, আমাকে বিফ যদি খেতে না দাও আমি বিজেপি ছেড়ে দেবো। হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? আমার কথাটা হচ্ছে যে এত বড়, এত ডাইভার্স দেশে প্রতিটি রাজ্যের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, নিজস্ব রাজনৈতিক বৈশিষ্ট্য থাকবে, পিকুলিয়ারিটি থাকবে। এটা ঠিক বেঙ্গল লাইন কেরল লাইনের ব্যাপার না। অন্ধ্রপ্রদেশে আমাদের পার্টি যেভাবে দলিত সংগঠনগুলোকে নিয়ে অপারেট করবে, পশ্চিমবঙ্গের ঐতিহাসিক কারণেই আমাদের পার্টিকে সেইটা করার আগে আরও 4টে জিনিস মাথায় রাখতে হবে। আমি বোঝার জন্য বলছি। একই রাজ্যের মধ্যেও বিভিন্ন এলাকা ভিত্তিতে তো বিভিন্ন আলাদা জায়গায় স্ট্র্যাটেজি ঠিক হয়। সুতরাং এইটা আমাদের কাছে খুব টেনশনের ব্যাপারই নয় যে কেরালায় সিপিএম আর কংগ্রেস একসাথে লড়ছে, আর পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস সহ অন্যান্য দলগুলোকে নিয়ে আরও বড় কোনো শত্রুর বিরুদ্ধে কোনো একটা ফরমেশন তৈরি করার চেষ্টা করছে। আমি ওইটাই বলার চেষ্টা করছি যে এইগুলো ঠিক হয় নীতির উপরে দাঁড়িয়ে, তুমি কি করতে চাও তার উপরে দাঁড়িয়ে, সবসময় কার হাত ধরতে চাও তার উপরে দাঁড়িয়ে হয় না। আমি এই মুহূর্তে আমাদের সমাজে গণতন্ত্র বাঁচানো দরকার, খুব গোদা গোদা করে বলতে গেলে আমাদের কনস্টিটিউশন আমাদের যেটুকু রাইট দিয়েছে সেটাকে বাঁচানো দরকার। মনুষ্য হওয়ার জন্য আমি যে স্বাভাবিক অধিকারগুলো আমার পাওয়া উচিত, সেই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, সেগুলো রক্ষা করা দরকার। এটার জন্য কংগ্রেস এলে কংগ্রেস, এটার জন্য অন্য কেউ এলে অন্য কেউ, এটার জন্য কোনোদিন সুব্রত সেন এলে সুব্রত সেন, সুব্রত সেন আসবে না রাজনীতিতে কোনোদিনই, আমি বলার জন্য বলছি। সুতরাং আমরা তো চাইবই, আমরা তো ইনভাইট করবই যে কোনো ব্যক্তি, যে কোনো সাংস্কৃতিক সংগঠন, যে কেউ। কিন্তু এইটাই আমি এই কারণে বললাম, আমি সুব্রত সেন মজা করেই খানিকটা বললাম যে আমাদের হাত খোলা, মিনিমাম ডিমান্ড ম্যাক্সিমাম মোবিলাইজেশন। আমাদের সাথে সবটা এগ্রি করতে হবে এরকম না, কিন্তু সমাজে যে অবস্থানে দাঁড়িয়ে থাকা যে মানুষ, সেটা তো তোমাদের সিপিএম এ যেটাকে সবাই সবসময় বলতো সিম্প্যাথাইজার, আমাদের সিম্প্যাথাইজার নন এমন অনেক মানুষের কাছেও এখন আমরা আবেদন করতে চাইছি। আমাদের গত পার্টি কংগ্রেসে, ধরো একটা ইন্টারেস্টিং কথা আমি তোমায় বলি, একটা কথা আমরা লিখেছি যে বিলিভারদের কাছে আমাদের যেতে হবে, আস্তিক মানুষদের কাছে আমাদের পৌঁছাতে হবে, এবং তার জন্য কতগুলো প্রস্তুতি শুরু হয়েছে। সিপিএম শুনলেই ওরা তো ঠাকুর মানে না, ওরা তো এই ওই তাই, এরকম একটা ধারণা আছে। আমরা সেটা খানিকটা কনসিয়াসলি ব্রেক করে, যে মানুষ ধর্ম মানেন সেই মানুষ যাতে সাম্প্রদায়িকদের হাতে না পড়ে যান, সেই মানুষ যাতে এটা ফিল করতে পারেন যে এরা আসলে ধর্মের জামাটা পড়েছে ধর্মের উপকার করার জন্য নয়, নিজেদের রাজনীতির রুটি শেখার জন্য। এটা বোঝানোর জন্য যে মানুষ ধর্ম, ঈশ্বর ইত্যাদির মধ্যে থাকেন তার কাছে তো আমাকে পৌঁছাতে হবে। সুতরাং আমরা আমাদের বাউন্ডারিটা বড় করার চেষ্টা করছি, এবং আমরা আমাদের এই বৃত্তটা বড় করে, সেখানে অনেক সময় কখনো কংগ্রেসের মতো রাজনৈতিক দলও আসতে পারে, সেখানে অন্য কেউ আসতে পারে, দেখা যাক কীভাবে মানি আমরা। তার মানে এখন সুভাষ চক্রবর্তী বেঁচে থাকলে তোমাদের ওই কন্ট্রোভার্সিটা তৈরি হতো না, পুজো টুজো দিলে? না, সেটা আমি বলবো না। আমাদের পার্টিতে সুভাষ চক্রবর্তী সেই সময় যে বিরাট কন্ট্রোভার্সি পার্টির মধ্যে হয়েছিল তা তো নয়।
ঠিকই একটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছিল, সেটা রেজ্জাক মোল্লার হজে যাওয়ার সময়ও বলা হয়েছিল। কিন্তু আমাদের পার্টিতে কমিউনিস্ট পার্টি করেন এবং ব্যক্তিগত জীবনে ধর্ম মানেন এরকম অসংখ্য মানুষ আছেন। তো তাই নিয়ে তো আমাদের পার্টিতে কোনো দিন, আমি অন্তত আমাদের পার্টির কোনো সভায় কোনো নেতাকে এসে বলতে শুনিনি যে এই তুমি কাল থেকে ধর্ম মানো, তুমি পার্টি করতে আসবে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ধর্মের মতো হোক, ব্যক্তিগত জীবনে থাকুক, রাজনীতির সাথে ধর্মকে মেলাবেন না, তাহলে মিলেজুলে যেটা হবে সেটা একটা খুব গণ্ডগোলের ব্যাপার হবে। আর একটা জিনিস একটু বলো তো, যে রাজনীতির সঙ্গে ধর্ম মিশলে একটা সমস্যা হয়। ইদানিংকালে তো আমরা দেখতে পাচ্ছি ধর্মের মধ্যেও রাজনীতি মিশিয়ে দেওয়া হচ্ছে, সেইটা কিরকম লাগে? তাই তো, একে অপরের পরিপূরক। যারা চান যে ধর্মকে রাজনীতিতে গোলমরিচ হিসেবে ব্যবহার করব, তারাই হচ্ছে যে ধর্মের মধ্যেও যে লোকগুলো মানে কি বলবো, ধর্মাচরণ করেন, অর্গানাইজড ধর্মের মধ্যে হোতা হয়ে আছে যে লোকগুলো, তাদের মধ্যে রাজনীতির লোকেরা এরকম লোক খোঁজে যে তাদের মধ্যে কোন লোকটাকে সহজে ট্যাপ করা যায়, কোন লোকটাকে দিয়ে একটু দাঙ্গা বাঁধিয়ে দেওয়া যায়, কোন লোকটাকে দিয়ে একটু মসজিদ থেকে এমন কিছু ঘোষণা করিয়ে দিলাম যাতে এলাকাটার টেনশন পরিপূর্ণ হয়ে গেল, কোন লোকটাকে দিয়ে একটু হিন্দু ধর্মের নাম করে এমন কতগুলো কথা চালিয়ে দিলাম। তাহলে এই কার্তিক মহারাজ ধরনের লোকেরা আর শুভেন্দু অধিকারী ধরনের লোকেরা, এরা যে মিলেমিশে যাচ্ছে, এইটা সব মিলিয়ে একটা, এই কারণে আমরা, মানে এই কারণেই বিজেপি আরএসএস কিছু কিছু ক্ষেত্রে তো এটা আমি কোনো কোনো মুসলমান পীরদের সম্পর্কেও বলতে পারি। হ্যাঁ, বলতেই পারেন, অবশ্যই বলতে পারো। যে কোনো ধর্মের এই ধরনের মানুষ, আমি ওই জন্যই বলছি যে এরা ধর্মাশ্রয়ী, এরা ধর্মকে আশ্রয় করেছে, জামাটা পড়েছে ধর্মের। এই বাংলাদেশে যা হচ্ছে, ধর্মের নাম করে যা হচ্ছে, ছায়ানট ভাঙা থেকে শুরু করে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে, গান বাজনা করতে দেবো না, কালকে দাঁড়াবে মেয়েদের বেরোতে দেবো না, পরশু দাঁড়াবে লেখাপড়া করতে দেবো না, এই যা চলছে বাংলাদেশে, এ তো ধর্মের নাম করেই হচ্ছে। ধর্মের ভ্যালিডেশন নিয়ে হওয়ার চেষ্টা করছে। ওখানে ইসলামের জামা পড়েছে, সবুজ রঙের জামা পড়েছে, আমাদের দেশে একই গেরুয়া রঙের জামা পড়েছে কেউ কেউ, হিন্দু ধর্মের নাম করে করছে। সুতরাং এইটা ভারতীয় উপমহাদেশ জুড়ে, বিশেষত পশ্চিমবঙ্গের মতো খুব কি বলবো স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ এলাকা, বর্ডার স্টেট, এত বৈচিত্র্য। আমার অনেক দিন আগে দিল্লিতে একটি ব্যাঙ্কোয়েট ধরনের হয় না, সেখানে আমি এক সিপিআইএম নেতা, বহুদিনের এমপি, তার সাথে গিয়েছিলাম। আমি নাম করবো না কারুরই। এবং এক অনেক পুরনো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন বাজপেয়ীর মন্ত্রিসভায়, এক বিজেপির নেতা, তার সাথে সেই সিপিআইএম নেতার কথোপকথন হচ্ছে। আমি পাশে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছি। তিনি বলছেন, তখন তৃণমূল এসে গেছে ক্ষমতায়, তিনি বলছেন যে দেখো, এইবারে যে এই যে তোমরা সরে গেছো, মমতা এসেছে, এইবারে আমরা আরএসএস ওয়েস্ট বেঙ্গলটাকে ভালো করে ধরবো এবং এমনভাবে ধরবো তোমরা চট করে আমাদের হাত থেকে ছাড়াতে পারবে না। তখন এই সিপিআইএম নেতা জিজ্ঞাসা করেছেন কেন বলছেন। আমার মনে আছে, আজ থেকে 10 বছর আগের কথা আমি বলছি। সেই অত্যন্ত বরিষ্ঠ বিজেপি নেতা, তিনি তখন বলছেন যে দেখো, ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর বর্ডার স্টেট, হিন্দু মুসলমান ঝগড়া লাগানো খুব সহজ, দেশভাগের ক্ষত আছে। রাজ্যটার উত্তর থেকে দক্ষিণ অবধি 100 রকমের বৈচিত্র্য, জনজাতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, ধর্ম, জাত, বিভিন্ন রকমভাবে রিজিওনাল বৈচিত্র্য। কেউ যদি চায় যে এই রাজ্যে ঝগড়া লাগাবে, তাহলে তার পক্ষে দেশলাই জ্বালানো 2 মিনিটের কাজ। এতদিন তোমরা একটা বামপন্থী ইকোসিস্টেম তৈরি করে রেখেছিলে, জ্যোতিবাবুর মতো নেতা ছিলেন, আমরা চট করে এখানে ঢুকতে পারছিলাম না। এখন মমতা এসে আমাদের জন্য ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা যদি চাই, পশ্চিমবঙ্গ আমরা গৃহযুদ্ধ লাগিয়ে ভেতর থেকে শেষ করে দেব, তোমরা কিছু করতে পারবে না। এখন 10 বছর হয়ে গেছে। সেই সিপিআইএম নেতা তখন হেসে টেসে আপনারা পারবেন না এইসব বলে একটা হালকা হলো পরিবেশটা। কিন্তু আমার এখন 10 বছর পরে তাকালে, পিছন ফিরে তাকালে মনে হয় যে সেই বিজেপি নেতা অ্যাকচুয়ালি দে হ্যাভ দিস প্ল্যান ইন মাইন্ড, দে হ্যাড দিস ইন দেয়ার মাইন্ড। এই যে তুমি পশ্চিমবঙ্গে তুমি দেখছো প্যাটিস বিক্রি করার জন্য, চিকেন প্যাটিস বিক্রি করার জন্য গরিব মানুষ মার খাচ্ছে। 2টো গরিব মানুষ মার খেয়েছে, একজনের নাম রিয়াজুল শেখ, একজনের নাম শ্যামল মণ্ডল। তুমি খুব ধর্মের অ্যাঙ্গেলে ভাবতে পারবে না। এই যে একটা সাংস্কৃতিক, দিল্লিতে সিআর পার্কে কিছুদিন আগে গেরুয়া পতাকা নিয়ে কিছু লোক চলে গেছে, ওখানে বাঙালি এলাকা, তুমি জানো, মাছের বাজার রাখা যাবে না, মাছ বিক্রি বন্ধ করতে হবে, 1 নম্বর মার্কেট, 1 নম্বর মার্কেটে। এইটা এবার এটা কি শুধু বিজেপি, শুধু আরএসএস? খালি আরএসএসকে গাল দিয়ে ক্ষান্ত হয়ে গেলে হবে? তাহলে তো এইটা আমাকেও খানিকটা ব্যাক ট্র্যাক করে ভাবতে হবে যে কেন জ্যোতি বসুর সময় এটা হলো না, শিখ দাঙ্গা হলো, বাবরি মসজিদ হলো, এই হলো, ওই হলো, রথযাত্রা বেরোলো, পশ্চিমবঙ্গ কেন আঁচের বাইরে থাকলো? কেন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হলো না? কেন বুদ্ধদেব ভট্টাচার্য বলতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে, এখানে দাঙ্গাবাজি করতে এলে মাথা ভেঙে দেব, আর কেন এখনকার মুখ্যমন্ত্রী বলতে পারছেন না?
কেন মমতা ব্যানার্জির সময় এই পরিমাণ সব ধর্মকে ব্যবহার করে, হিন্দু বলো মুসলমান বলো বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক লোক এখানে চাগাড় দিয়ে উঠলো? তার মানে তুমি বলছো মুখ্যমন্ত্রী বদল হলে জিনিসটার একটা সমাধান হবে? আমি বলছি তৃণমূল বদল হলে, সিপিএম এলে এইটার সমাধান হবে। তোমাদের ইয়ে কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে? এইটা তো সেলিমদা বলবেন, এইটা আমি কেন বলতে যাবো? নিশ্চয়ই ওনাদের মাথায় কিছু আছে, কিন্তু আমি যেটা বুঝি যে আমাদের পার্টির একটা কালেকটিভ মুখের মানে কি বলবো, একটা 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 মুখের সমাহার আমাদের আছে, যেগুলো মানুষ যারা চেষ্টা করছেন প্রত্যেক দিন প্রাণপাত চেষ্টা করছেন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছানো। এবার তাদের মধ্যে থেকে কেউ একজন মুখ হবেন, দুজন মুখ হবেন, এগুলো বড় নেতাদের ব্যাপার, এগুলো আমার ঠিক করা উচিত না। এটা তো একটা লাগে, এটা কমিউনিস্ট পার্টিতেও লাগে যে একটা বড় মুখের দরকার হয়, একজন নেতা দরকার হয় যাকে সাধারণ মানুষ ফলো করে। তোমরা এটা সিপিএম থেকে অনেক সময় বলার চেষ্টা হয় যে না, দল যে কোনো ইন্ডিভিজুয়ালের থেকে ঊর্ধ্বে ইত্যাদি ইত্যাদি। আমরা কোনো দিন জ্যোতিবাবুর মুখ কোনো বিজ্ঞাপনে ব্যবহার করিনি, আমরা কখনো বুদ্ধদেব ভট্টাচার্যর মুখ আমরা কোনো দিন বিজ্ঞাপনে ব্যবহার করিনি। এটা তো তৃণমূলী কালচার, এটা তো কংগ্রেসের লোকেরা করে থাকে। কিন্তু তুমি যদি খুব খেয়াল করে দেখো, সারা পৃথিবীতে যাবতীয় যা যা কমিউনিস্ট আন্দোলনে, এটা তো আমরা বড় বড় মুখ তো আমরা দেখেছি। আমরা লেনিন দেখেছি, মাও সেতুং দেখেছি, স্ট্যালিন দেখেছি, এখন আমরা চায়নায় যেটা দেখছি, চীনে যেটা দেখছি, এটা তো সবসময় মুখ ভিত্তিক। এই ঘটনাটা মানে আমি কোরিয়াটা ছেড়ে দিলাম, কোরিয়াটা একটু না হয় গোলমেলে একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই যে জায়গাটা হয়ে রয়েছে, এইখানে তোমাদের সেই মুখটা কেন মিসিং? দেখো, মুখের প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা একটা বোকা বোকা কথা হবে যে আমাদের কোনো মুখ নেই, মুখ লাগে না, এইসব বলা। মানুষের আস্থা অর্জন করার জন্য তো 1, 2, 3 একটা লাগবেই কাউকে কাউকে। কিন্তু কথাটা হচ্ছে যে মুখটা নীতিটাকে গাইড করবে না নীতিটা মুখটাকে গাইড করবে, এটা এগ অ্যান্ড চিকেন কেস। না, এটা তো পরিপূরক হবে। হ্যাঁ, প্রশ্নটা হলো পরিপূরক হবে, কারেক্ট। আমি এখানেই আসতে চাইছিলাম। আমার মুখের সাথে আমার যে কথাগুলো আমি বলতে চাইছি, সেই কথাগুলো যদি খুব সিনক্রোনাইজড হয়, সেই মুখ যদি সেই কথাগুলো নিয়ে মানুষের গ্রহণযোগ্যতা আদায় করতে পারে, তেমন মুখ তো অবশ্যই আমরা চাইব। যে কেউ, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে তাদের এইরকম মুখের প্রয়োজন হয়। সবাই নেতা হয় না, সবাই জনগণের মানে সবাই একটা হ্যামলিনের বাসিওয়ালা হয় না। জনগণের আস্থা অর্জন করে কেউ কেউ, কমিউনিস্ট পার্টির ক্ষেত্রেও সত্যি, সর্বত্র সত্যি। কিন্তু প্রশ্নটা হলো, ডানপন্থী দলে মুখটাকে মানে আউট অফ প্রপোর্শন, ফুলিয়ে ফাঁপিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে নীতিগুলো ছোট হয়ে যায়। তুমি কি করবে থেকে বড় কথা, উনি এসেছেন, উনি এই যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি নে কিয়া হোগা কুছ আচ্ছা সমাজকেই কিয়া হোগা। মমতা ব্যানার্জি আছেন, সেই পারলে মমতা ব্যানার্জিকে ভগবান বানিয়ে দেওয়া, 300 বছর পরে তার নামে মন্দির তৈরি হয়ে যাবে, এই হবে ওই হবে, এমন একটা মানে অতিমানব তৈরি করার চেষ্টা। সেখানে আসলে নীতির জায়গাটা খাটো করে দেওয়া হয়। আমরা এমন মুখ তৈরি করতে চাইব যে মুখের মাধ্যমে, আর কতদিন চাইবে? মানে এবার তো আমার ধারণা হচ্ছে, আমি কারুর নাম করব না, কিন্তু তুমি চারপাশে তাকালে এটা বুঝতে পারবে যে আমাদের পার্টির একাধিক মুখ যাদেরকে মানুষ ভালোবাসছে, এবং তারা যে সব ঠান্ডা ঘরে থেকে খালি বাতেলা দিচ্ছে তা না, তারা লড়াই করছে। এই মুখের প্রক্রিয়াটার মধ্যে আমাদের পার্টি আছে। এবং আমার মনে হয় এইটা এখন আর খুব আমাদের বড় সমস্যা হবে না। এবার যাদেরকে পার্টি সামনে নিয়ে আসছে যে এরা আমার পার্টির মুখ, খালি তো মুখটাই বিষয় না, মুখের ভিতরে একটা মস্তিষ্ক থাকতে হয়, দেহ হাত পা থাকতে হবে, তবে তো একটা পার্টি, সব মিলিয়ে। কিন্তু যাকে বা যাদেরকে পার্টি মুখ হিসেবে সামনে তুলে আনবে, তাদের এইটা কনস্ট্যান্ট স্ট্রাগল যে তারা লড়াই সংগ্রামের মধ্যে। আমি তো 4টে মুখই আমি দেখতে পাচ্ছি ঘুরে ফিরে মিডিয়াতে। অনেক আছে। আমি মীনাক্ষীকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, শতরূপকে দেখতে পাচ্ছি, দীপশিতাকে দেখতে পাচ্ছি। এদের বয়স কম। এই 4জনকে তুমি দেখতে পাচ্ছ কারণ এই 4জন সামহাও খানিকটা কি বলবো, মিডিয়া অ্যাটেনশন পেয়ে গেছে। এই 4জনকে তুমি টিভিতে দেখেছো, ফেসবুক খুললে এই 4জনকে, বা এরপরে আরও 2-3টে নাম আমি যুক্ত করতে পারি, তুমি মাঝে মধ্যে দেখো বলে তোমার মনে হচ্ছে। কিন্তু এলাকায়, পাড়ায় পাড়ায় এই 4জন ছাড়াও বা এই 4জনের বাইরে একটা বড় অংশ যারা তৈরি হচ্ছে নিজের এলাকার মুখ হিসেবে। আর একটা থাকে রাজ্যব্যাপী মুখ তৈরি করার কথা থাকে। আমি ওই কারণে বললাম কথাটা যে ইট ডিপেন্ডস আপন আমরা যে কথাগুলো নিয়ে পৌঁছাচ্ছি সেটা মানুষ কতটা রিলেট করতে পারলেন। জ্যোতি বসুকে দেখতে ভালো বলে বাংলার মানুষ জ্যোতি বসুকে গ্রহণ করেছিলেন, আহা কি সুন্দর, বেশ একটা ব্যারিস্টার, বিলেত থেকে এসছে, তা নয়। কিন্তু জ্যোতি বসুরা যে কথাগুলো বলতেন সেইটা বাংলার মানুষ রিলেট করতে পেরেছিলেন।
লেনিনকে খুব সুন্দর দেখতে ছিল না, কিন্তু জমি, রুটি, শান্তি, রুশ বিপ্লবের সময় মানুষ। সুতরাং আমি ডিফারেন্সটা এখানেই দক্ষিণপন্থীদের সাথে আমাদের, যে আমাদের মুখগুলো নীতির সাথে, যে নীতির কথা আমরা মানুষকে বলবো, মানুষ রিলেট করবেন, সেটার সাথে সম্পৃক্ত হতে হবে। সেইটা আমরা কতটা ভালোভাবে করতে চাইছি, সেটা বাদ দিয়ে শুধু মুখ একটা দাঁড় করিয়ে বিজ্ঞাপনী হোর্ডিং লাগিয়ে দিলাম, আমার ধারণা দ্যাট ওয়ন্ট হেল্প দ্য কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টিকে সেটা ওইভাবে হেল্প করবে না। মানে তোমাদের ওই মুখটা তৈরি হবে যেটা এখনো বা হয়েছে, যেটা এখনো জনগণের কাছে প্রকাশ্যে প্রক্রিয়ার মধ্যে মধ্যে আছে, আউটরিচ বাড়ানোর। মানে এবারের নির্বাচনটায় তোমরা হেরে গেলে তারপরে দেখা যাবে। এইবারের নির্বাচনেই আমাদের মুখ নীতির কথা বলবে আর অন্যদের মুখ বিজ্ঞাপনের কথা বলবে। আমি বারবার, তুমি যতবার আমাকে শুধু মুখ আলাদা করে জিজ্ঞাসা করবে, আমি প্রত্যেকবার মুখ এবং নীতিকে জুড়ে উত্তরটা দেব, কারণ আমরা এটাকে আলাদা করে ভাবতে চাই না। একটা জিনিস তুমি আমাকে বলো, যে আমি একটু ব্যক্তিগত জায়গায় যাই তোমার ইয়ে নিয়ে। তুমি যে সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করেছো, সাউথ পয়েন্ট স্কুলে সাধারণভাবে পলিটিক্স নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাতো না। তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা, তোমার কি পলিটিক্সে আসা, যে ইউতে মানে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়া, এটার মধ্যে তোমার এই স্কুলের অবদানের থেকে বেশি কি তোমার কলেজের অবদান, নাকি স্কুলেরও কিছু অবদান? একটা তো বামপন্থী পরিবার, বামপন্থী পরিবার, হ্যাঁ। আর আমার নিজের ক্ষেত্রে খুব মোটিভেটিং ফ্যাক্টর যেটা কাজ করেছে, যে আমরা যখন বড় হচ্ছিলাম সিপিএম চলে যাচ্ছিল ক্ষমতা থেকে। শুধু চলে যাচ্ছিল মানে ভয়ানকভাবে আক্রান্ত হচ্ছিল, শারীরিকভাবে, বৌদ্ধিকভাবে, সাংস্কৃতিকভাবে বামফ্রন্ট, বামপন্থা অ্যাজ আ হোল ভীষণভাবে আক্রান্ত হচ্ছিল। সুতরাং তখন আমি অ্যাডোলেসেন্স, তখন আমার এটা মনে হতে শুরু করলো যে এত দূর বড় হলাম যে ভাবনাগুলোকে নিয়ে, সেই সব চোখের সামনে এক লহমায় মিথ্যা হয়ে যাচ্ছে, এটা হতে পারে না। তাহলে ক্রাইসিস পিরিয়ডে এই পার্টিটাই করব। ক্রাইসিস পিরিয়ডে এই ঝান্ডাটাকে রক্ষা করার জন্য আমার এবং আমাদের মতো, এটা তুমি আমার বদলে যদি অন্য কাউকে জিজ্ঞাসা করো আমাদের প্রজন্মের, আমার ধারণা এটা একটা কমন আনসার তুমি পাবে। আমাদের অনেকের, সুদীপ্ত গুপ্ত ছাত্রনেতা ছিল আমাদের সমসাময়িক, একসাথে মিছিল করলাম, একসাথে স্লোগান দিলাম কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় গিয়ে শুনলাম আমরা একদিকে চলে গেলাম, আরেকটা গাড়িতে সুদীপ্তদের জেলে মানে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, ঘন্টা দেড়েক পরে শুনলাম সুদীপ্তদা খুন হয়ে গেছে। 2রা এপ্রিল 2013 ভীষণভাবে ঝাঁকিয়ে দিয়েছিল ওই মৃত্যুটা, যে তাহলে মেরে দিল অকারণে, কোনো কারণ নেই তো। একটা ব্রাইট ছেলে নেতাজি নগর কলেজে পড়তো, কবিতা লিখতো, সুন্দর বলতো, গান গাইতো। এই এক একটা ঘটনা এক একটা মানুষের ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হয়ে যায় না। আমার এবং আমার প্রজন্মের একটা বড় অংশের ক্ষেত্রে এই ক্রাইসিস পিরিয়ডে কমিউনিস্ট পার্টি করতে আসার পিছনে এই যে আমাদের বিলিফ সিস্টেমটা আক্রান্ত হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের বিলিফ সিস্টেমটাকে রক্ষা করতে হবে, এবং তার সাথে এই সুদীপ্তর মতো ঘটনা ইত্যাদি, এইগুলো ভীষণভাবে আমাদেরকে ড্রাইভ করেছিল। তারপরে আস্তে আস্তে আমার সংগঠন করতে আসা, কলতান দাশগুপ্তর খপ্পরে পড়ে গেলাম খুব ছোটোবেলা, এসএফআই করা, পার্টি করা ইত্যাদি করতে করতে এখন যা যেরকম। এখন তো তুমি মোটামুটি সর্বভারতীয় ক্ষেত্রে তুমি একটা নাম তো বটেই। এখন তুমি দিল্লিতে থাকো না? খানিকটা তো আসা যাওয়া করতে হয়। এখন সাম্প্রতিক যে সর্বভারতীয় দায়িত্বটা এসএফআই এর পেয়েছি, তারপরে খানিকটা দিল্লি কলকাতা করতে হয়। ভাল লাগে দিল্লি? ওই একিউআইতে ভালো থাকা সম্ভব? একিউআই আর কলকাতারও তো খুব, কলকাতাও তো সেটাই খুব যে একটা বিরাট, কলকাতায় যেটা বিরাট মানে একিউআই ভালো এরকম তো দেখছি না, এরকম একদমই না। হ্যাঁ ভাল লাগে, একদম ভাল লাগে না কি করে বলি। দিল্লির একটা তো নিজস্ব জীবন আছে, বিশেষত পুরনো দিল্লি। তবে আমি সব মিলিয়ে আমার বাড়ি, আমার পাড়া, আমার আশপাশটা, আমাকে যদি তুমি বলো আমি খানিকটা কি বলবো 90s কিড, আমি খানিকটা এগুলোকে মিস করি। যা যা ছেড়ে যাচ্ছি সেগুলো সম্পর্কে আমার নস্টালজিক হওয়ার প্রবণতা বেশি। মানে তোমরা মিলেনিয়াম? হ্যাঁ, এখন তো আবার অবশ্যই সব ঠিক। তোমরা মিলেনিয়াম আর এরা হচ্ছে জেনজি। আমরা বারবার দেখেছি যে এসআইআর এর যে আবহটা তৈরি হয়েছে বা হয়েছিল, সেইখানে দিনের পর দিন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখছি প্রতিবাদ করতে, মানে এসআইআর নিয়ে একগাদা মানে প্রায় প্রতিদিনই উনি চিঠি লিখছেন বা উনি আন্দোলনে নেমে পড়ছেন এসআইআর এর বিরুদ্ধে। তোমাদের এই জিনিসটা আমরা দেখলাম না কেন? মানে বিহারে এসআইআর এর পরে বা তোমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, এইটার সঙ্গে মানে তোমাদের এই ইয়েটা কোথায় হচ্ছে? মানে মমতা ব্যানার্জি যত অ্যাক্টিভ, উনি চিঠি লিখেছেন, আমরা বিরোধী দল, আমরা ওনার থেকে বেশি মিছিল করেছি, রাস্তায় থেকেছি। এইটা ফ্যাকচুয়ালি ঠিক নয় যে এসআইআর নিয়ে আমরা তৃণমূলের থেকে কম অ্যাক্টিভ থেকেছি, বরং অনেকাংশে অনেক বেশি ইন্টারভেন করেছি। এখন উনি প্রশাসনিক প্রধান হিসেবে ওনার যা বলার ইত্যাদি,
দেখো, এসআইআর, সিএএ, এনআরসি, এনপিআর, এই গোটা যা গত 5-6 বছর ধরে বিজেপি বড়ি খাওয়ানোর চেষ্টা করছে, মোদ্দা কথা হলো যে বাংলাদেশ থেকে মুসলমানরা পালে পালে ঢুকে পড়ছে, পশ্চিমবঙ্গটাকে পাকিস্তান বানিয়ে দেবে, বাংলাদেশি মুসলমানদের ভাগাতে হবে, এই তো গোদা কথা। এনআরসি করতে গেছিল এই বলে আসামে 2019 সালে, 20 সালে 19 লাখ মানুষের নাম বাদ গেল, 6 লক্ষ বাদ গেল মুসলমান, 12 লক্ষ বাদ চলে গেল হিন্দু। বিহারে এসআইআর করলো, বললো সব বাংলাদেশি ঘুষপেটিয়া ইত্যাদি, এই যে কত 65 লাখ না কত বাদ গেল, একটা বিদেশি এন্ট্রি পাওয়া গেল না, নট আ সিঙ্গল ওয়ান, এক নয়। ব্রাজিলের একটা মুখ পাওয়া গেছিল, সে তো ব্রাজিলের মডেল, এরকম তো গোটা দেশ জুড়ে যা বিজেপির ভোটার এইসব তো আছেই, কিন্তু মানে সেটা অন্য আলোচনা। ভোটার লিস্টে কারচুপিটা বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে বিরোধীরা করছে, ঘুষপেটিয়ারা ঢুকে পড়ছে, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে হাওয়াটা বিজেপি গত 5-6 বছর ধরে তোলার চেষ্টা করছে, বিশেষত আমাদের মতো সীমান্তের রাজ্যে, আমি একটু আগে বলছিলাম স্ট্র্যাটেজিক্যালি সেন্সিটিভ রাজ্য, এটা অ্যাবসার্ড, বোগাস। তুমি যদি বিহারে পাওয়া গেল না, এই যে পশ্চিমবঙ্গে যা পাওয়া গেছে, তুমি দেখবে সংখ্যালঘু অঞ্চলগুলো যেগুলো সব থেকে বেশি বিজেপি লাফিয়েছিল যে এদেরকে বার করে দেবো, সব থেকে কম সেখানে গরমিল পাওয়া গেছে। এবং তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে সেই সিটগুলোতে মানুষকে জোর করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। বাদ যাচ্ছে কারা? এসআইআর হলে, এনআরসি হলে, সিএএ হলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? নমশূদ্র, মতুয়া সম্প্রদায়, হিন্দু উদ্বাস্তু মানুষ। তুমি যদি গত 50 বছরে বাংলাদেশের ডেমোগ্রাফি দেখো, এক্ষুনি যদি আমার সাথে কথা বলতে বলতে গুগল করে দেখো, তুমি দেখবে গত 50 বছরে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের মানুষের জনসংখ্যা কমেনি। ধর্মীয় কারণে, অত্যাচারের কারণে হোক, অন্য কারণে হোক, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটা গ্র্যাজুয়াল ডিক্লাইন আছে। তাহলে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ আসছেন কোথায়? তারা মেজরটা ভারতে আসছেন, ঠিক, এটা বাস্তব। তারা এখানে আসছেন, তারা এখানে আশ্রয় চাইছেন, যেভাবে দেশভাগের আগে পরে উদ্বাস্তুরা এসেছিলেন, যাদের নিয়ে বামপন্থীরা আন্দোলন গড়ে তুলেছিল, বাস্তুহারা সমিতি, ইউসিআরসি ইত্যাদি, কলোনি আন্দোলন। 60-এর দশক, 70-এর দশকে একটা মাইগ্রেশন হয়েছে, এখনও সেই মাইগ্রেশন খানিকটা হয়ে চলেছে। এই মানুষ মূলত গরিব মানুষ, এই মানুষ ঝুপড়িতে থাকেন, এই মানুষ এখানে এসে ছড়িয়ে ছিটিয়ে কোনো মতে একটা কাজ খোঁজার, মাথা গোজার চেষ্টা করছেন। এই মানুষের হাতে কাগজ নেই, এই মানুষের হাতে জমির কাগজ, বাবা মার জন্মের কাগজ, বাংলাদেশে যেখানে ছিলাম সেখানকার কাগজ, কিচ্ছু নেই। এসআইআর, এনআরসি, সিএএ, এনপিআর যাই বলবে তুমি, হিন্দু উদ্বাস্তু মানুষ বিপদে পড়ে যাবেন। পশ্চিমবঙ্গে এবারের এসআইআরের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কারণে বিজেপির নেতাদের এখন ঢোক গিলে বলতে হচ্ছে ওই শান্তনু ঠাকুরদের, মতুয়া এলাকায় যারা অপারেট করে, যে তাহলে এবারে নাম বাদ গেলে চিন্তা করবেন না, সিএতে অ্যাপ্লাই করুন, আমি 2 দিন পরে আবার নাম তুলিয়ে দেবো। আরে নাম বাদ যাওয়া এসআইআর একটা অস্বাভাবিক প্রক্রিয়া নয়, আগেও হয়েছে। এইবারের এসআইআরটা আলাদা, কারণ এইবারের এসআইআরটাকে তুমি নাগরিকত্বের সাথে লিঙ্ক করিয়ে দিয়েছো। তোমার ভোটার লিস্টে নাম থাকার সাথে তুমি নাগরিক কিনা এই প্রশ্নটা লিঙ্ক হয়ে গেছে, এবং হয়ে গিয়ে বিপুল টেনশন, বিপুল সব মিলিয়ে একটা আশঙ্কা, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। নাগরিক ঠিক করা তো স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ, ওটা তো নির্বাচন কমিশনের কাজ না। নির্বাচন কমিশনের কাজ একটা ঠিকঠাক ভোটার লিস্ট তৈরি করা, সেটা পারছো না, ব্রাজিলিয়ান মডেলরা ঢুকে পড়ছে মাঝখানে। আর আমাদের রাজ্যে তৃণমূল আমলে যা হচ্ছে, প্রতি বুথে 55টা, 60টা, 70টা করে ভুয়ো ভোটার তৃণমূল সেই ভোটগুলো দেয়, এগুলো সব বাস্তব। যেটা কাজ সেটা করছে না নির্বাচন কমিশন, বারংবার বলেও তারা ভুয়ো নাম, ডেড ভোটার, শিফটেড ভোটার ভোটার লিস্ট থেকে ডিলিট করানোর বন্দোবস্ত করছে না, আর পড়েছে নাগরিকত্বের পিছনে। যেটা আমাদের রাজ্যে এই যে একটা 1,00,000 কোটি অনুপ্রবেশ, ধরো বিজেপির নেতারা পালা করে বলেন যে 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে পড়েছে, 1,25,00,000, 1,20,00,000। রাষ্ট্রসংঘের হিসেব হলো পৃথিবীতে আছে 14 লক্ষ রোহিঙ্গা। রোহিঙ্গা কীরকম দেখতে? আমি রোহিঙ্গা কিনা তুমি জানো? আমি কোন ভাষায় কথা বলি, রোহিঙ্গার ভাষা কি তুমি জানো? রোহিঙ্গা দেখতে কেমন তুমি জানো? অমিত শাহ রোহিঙ্গা নন কী করে প্রমাণ করবেন উনি? শুভেন্দু অধিকারী রোহিঙ্গা কিনা আমি কি করে জানবো? এই যে একটা ছড়িয়ে দেওয়া, এইটা কিছুদিন বিজেপি খাইয়েছে বাংলার মানুষকে। এই কারণে গত 4-5টা ভোটে বিজেপির পক্ষে একটা সলিড 35% ভোট, বিশেষত বড় ভোটগুলো, বিধানসভা, লোকসভা ভোটগুলো, একটা অংশের মানুষ এইসব আতঙ্ক খেয়ে ভোট দিয়েছেন বিজেপিকে। এখন অভিজ্ঞতার ভিত্তিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি বুঝছেন যে বিজেপিটা আমার সর্বনাশ করার জন্য এসেছে, বাঁশ দেওয়ার জন্য এসছে, এই পার্টি আমার কোনো কাজে লাগবে না। ফলত আমার ধারণা 26-এর নির্বাচনে, যে কারণে অলৌকিক হলেও এই বছরেই তৃণমূলকে হারিয়ে আমাদের সরকারে আসা সম্ভব, কারণ 26-এর নির্বাচনে আমার ধারণা অভিজ্ঞতার ভিত্তিতে বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ একটা বড় অংশ বিজেপির থেকে সরে যাবেন, তারা বিজেপিকে অবসোলেট করে দেবেন, অপ্রাসঙ্গিক করে দেবেন,
এবং অবশ্যই এসআইআর করে বিজেপি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নিজের কফিনে শেষ পেরেক পুঁতেছে তো বটেই। মানে আমি জানি যে তুমি কবিতা লেখো, কিরকম কবিতা লেখো তুমি? এটা আমি কি করে বলবো? আমি প্রথম যাকে কবিতা লিখে পাঠিয়েছিলাম সে তো খুব ইমপ্রেসড হয়নি, সে নাই বলে দিয়েছিল, সে প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। ফলত সেইভাবে দেখতে গেলে মানে সেটা কোনো মহিলাকে পাঠিয়েছিলে কবিতা লিখে? স্কুলে পড়াকালীন যা হয় বোঝো তো আর কি, সাউথ পয়েন্ট কোয়েড স্কুল ছিল, কিন্তু তো সেই আর্টসটিকে ভালো লিখি বলা চলে না। বাংলায় লিখেছিলে কবিতা না ইংরেজিতে? বাংলাতে। তোমার তো খুব একটা মহিলা মহলে ফ্যান ফলোয়িং আছে শোনা যায়, মানে আমি জানি না, আমি দেখিনি। কাজে লাগলো না তো, কাজে লাগলো ভোটে না। দাঁড়িয়ে খুব কাজে লাগলো না, সুতরাং এখন কেউ এইসব বললে আমি খুব বিশ্বাস করি না। তো তোমাকে মানে লোকে এমনিতে ভোটে খুব ভালোবাসে কিন্তু ভোট দেয় না। হ্যাঁ, এইটা আবার মানে এইটাই আমার আবেদন যারা শুনবেন তাদের কাছে, যে আমাদের যারা এবারে প্রার্থী দাঁড়িয়েছেন এবারের ভোটে, এমনিতে তারা ভালো মানুষ, কিন্তু শুধু সেটাই তাদের শেষ কথা নয়, তাদের ভোট দিন, তারা কাজের লোক হিসেবেও ভালো হবে। ঠিক আছে, আমাদের এই পডকাস্ট আমি আপাতত এখানেই শেষ করছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মুখে মুখে পডকাস্ট আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগছে আমাদের কমেন্ট করে সেটা আমাদের জানাবেন, সেটা থেকে আমরা যথেষ্ট উপকৃত হই। নমস্কার।